সব শ্রেণী পেশার মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ সহ্য করা হবে না, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী। রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে 2 শিশু ও মায়ের লাশ উদ্ধার। পুলিশের ধারণা 2 সন্তানকে হত্যার পরই আত্মহত্যা করেন মা। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ে অভিযান চালিয়ে 8টি অস্ত্র ও গুলি উদ্ধার। 5টি লুট হয়েছিল টেকনাফের আনসার ক্যাম্প থেকে। পাঠ্য বইয়ের ভুল স্বীকার করলেন শিক্ষামন্ত্রী। তদন্তের পর ব্যবস্থা। রাজনৈতিক বিবেচনায় বিষয়বস্তু নির্বাচন না করার পরামর্শ শিক্ষাবিদদের। ময়মনসিংহে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রমরমা ভর্তি বাণিজ্য, কয়েক গুণ বেশি ফি আদায়ের অভিযোগ। এবং উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন, বিভিন্ন জেলায় বৃষ্টি। মধ্য জানুয়ারিতে কমে আসবে শীত, পূর্বাভাস আবহাওয়া অফিসের। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি সঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব শ্রেণী পেশার মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ কোনোভাবেই সহ্য করা হবে না। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, যারা নির্বাচন ঠেকানোর নামে একসময় মানুষ হত্যা করেছিল তাদের গণ আদালতে বিচার করা হবে। এই বাংলাদেশে কোনো জঙ্গিদের স্থান হবে না। এই বাংলাদেশে কখনো কোনো সন্ত্রাসের স্থান হবে না। তার জন্য আমরা এদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং মসজিদের ইমাম সহ শিক্ষক, অভিভাবক সকলের কাছে আমি আহ্বান জানাই, সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ৭৫-এর পর যারাই ক্ষমতা এসেছে শুধু ক্ষমতাকে ভোগের বস্তু বানিয়েছে, নিজেদের আখের গোছানো, নিজেদের বিত্ত বৈভব তৈরি করা, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। আর এদেশের মানুষ দরিদ্র থেকে দরিদ্র হয়েছে, শোষিত বঞ্চিত হয়েছে। যে মানুষ হত্যা করে এবং যারা এই যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানায়, যাদের ফাঁসি হয় অথচ তারা ছিল তার মন্ত্রী, তাদের হাতে এই দেশের গণতন্ত্র আর তাদের মুখে গণতন্ত্র সুরক্ষার কথা এটা কোনোদিন মানায় না। তারা সন্ত্রাসী, জঙ্গিদেরও তারা উস্কে দিচ্ছে। কাজে বরং বাংলার জনগণই একদিন এদের বিচার করবে, গণ আদালতে এদের বিচার হবে। এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। সকালে ধানমন্ডির 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মঙ্গলবার ভোরে ধানমন্ডির 32 নম্বর যেন শ্রদ্ধাবনত এক টুকরো বাংলাদেশ। কারণ দীর্ঘ মুক্তি সংগ্রাম শেষে 1972 সালের এই দিনেই স্বাধীন দেশের মাটিতে পা রেখেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনরায় শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির জনকের চেতনা ধারণ করে দেশ গড়ার কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ে আমাদের বিজয়কে আমরা সুসংহত করব এবং সেটাই হবে আজকের দিনের শপথ এবং অঙ্গীকার। শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু জাদুঘরে কিছুক্ষণ অবস্থান করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার একটি বাসা থেকে মা ও 2 শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা 3 বছরের ছেলে অনিক এবং 5 বছরের মেয়ে শামীমাকে গলা কেটে হত্যার পর মা আনিকা আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আলামত সংগ্রহের জন্য দারুস সালাম থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আনিকার স্বামী শামীম হোসেন একটি সেলুনে কাজ করেন বলেও জানা গেছে। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। একটা জানলা খোলা ছিলেন, তো একটা লোক এই জায়গায় কোন লোকটা বলে দেখছিলেন। হ্যাঁ, দেখার পরে ও চিৎকার শুরু করে। তো চিৎকার দেওয়ার পরে মনে করেন তখন মানুষজনের জানাজানি হয়। তখন তো ধরেন এই র্যাব প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই আসেন। কোনো ঝগড়া আমরা কোনো সময় অনেক ভালো, মহিলাটা অনেক ভালো ছিল। কয়ের সাথে কোনো ঝগড়া হতো না। পোলাপানে কয়ের সাথে দুই একটু ঝগড়া মগা করতো, পোলাপানে আর শাসন করে নিয়ে যেত। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে রাজধানীর দারুস সালাম এলাকায় যাব। সেখানে আছেন আমাদের রিপোর্টার সেলিয়া সুলতানা। চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, সানজানা, এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছোট দিয়াবাড়ির যে এলাকায় এখনো কিন্তু অনেক মানুষের ভিড় করছেন। বিশেষ করে হঠাৎ করে এ ধরনের একটি ঘটনা সাধারণ যারা এখানে আশেপাশে আছেন তাদেরকে মধ্যে কিন্তু এক ধরনের প্রশ্ন তৈরি করছেন। একই সঙ্গে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিষয়টি আপনারা কিছুক্ষণ আগেই বলছিলেন যে দুজন সন্তান, একটি শামীমা যার বয়স 5 এবং আব্দুল্লাহ নামে যে 3 বছরের সন্তান, দুজন সন্তানকে হত্যা করার পর মা আসলে আত্মহত্যা করেছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। পুলিশের কাছ থেকে আমরা এখন পর্যন্ত যে বিষয়ের তথ্যগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম হলো এই দুপুরের নাগাদ আসলে এই ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত এটি পারিবারিক কলহ। বিশেষ করে এখানে যারা আশেপাশে আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সকালে আসলে কিছু বিষয় নিয়ে আসলে কিছুটা তর্ক বিতর্ক হয় পারিবারিকভাবে এবং পরবর্তীতে এই বাড়ির যে আসলে যে আনিকার যে স্বামী রয়েছেন তিনি আসলে বাইরে বের হয়ে যান এবং পরবর্তীতে আসলে দুপুরের পর এখানে সাধারণ মানুষ যারা আশেপাশে থাকেন তারা আসলে যাওয়া আসার পথে হঠাৎ করেই শব্দ পান এবং পরবর্তীতে তারাই আসলে এই জানালাটি দিয়ে এখন এই মুহূর্তে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এই বাসাটিতে আসলে তারা থাকতেন এবং এখান থেকে আসলে পরবর্তীতে এখানকার যারা আছেন তারা পুলিশকে জানান এবং পুলিশ পরবর্তীতে এসে ফ্যান থেকে যে আনিকা মায়ের যে লাশ সেটি উদ্ধার করেন এবং অন্য যে দুটি শিশু আসলে ছিলেন তাদেরকে বলা হচ্ছে বটিতে রক্তের দাগ পাওয়া গেছে, সে হিসেবে আসলে সন্দেহ করা হচ্ছে যে হয়তো বটি দিয়ে আসলে তাদেরকে হত্যা করা হতে পারে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে লাশ উদ্ধারের সময় যারা আসলে পুলিশের সাথে ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা আসলে একটি চিঠি পেয়েছেন যেটি আনিকা লিখেছেন এবং আনিকা এই বিষয়টি লিখেছেন, উল্লেখ করেছেন চিঠিতে যে এই হত্যাটি দুটো শিশুকে তিনি হত্যা করেছেন, তারপরে তিনি আত্মহত্যা করছেন এবং পরবর্তীতে এই বিষয়টির জন্য তার স্বামী কোনোভাবে দায়ী নয় বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। চিঠিটি এই মুহূর্তে আসলে পুলিশের কাছেই রয়েছে। এরই মধ্যে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, যে এই লাশগুলো রয়েছিল সে লাশগুলো নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন যেহেতু আসলে চলমান রয়েছে সে বিষয়গুলো কিন্তু আমরা এখন পর্যন্ত পুরোপুরি আসলে অনেকটাই আসলে ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে আশেপাশে যারা আছেন তারা কিন্তু আমাদেরকে একটি বিষয় বলেছেন যে তারা প্রায় 1.5 বছর এখানে ছিলেন এবং এর মধ্যে খুব একটি বড় কলহ আসলে তারা আসলে দেখেননি। এই ছিল আসলে সানজানা আমার কাছে ছোট দিয়াবাড়ি থেকে এই ঘটনার সর্বশেষ। দর্শক, রাজধানীর দারুস সালাম এলাকার ছোট দিয়াবাড়ির একটি বাসা থেকে 2 শিশু সহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে ঘটনাস্থল থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সেলিয়া সুলতানা। বাংলা সময় আরো থাকছে। চট্টগ্রামের যানজট নিরসনে আউটার রিং রোড এবং বাইপাস রোড করার পরিকল্পনা। পার্বত্য 3 জেলা সহ কক্সবাজার যেতে কম সময় লাগবে। শিক্ষা ব্যবস্থাপনায় ত্রুটির কারণেই শিশুদের হাতে ভুলে ভরা পাঠ্য বই পৌঁছেছে বলে মনে করেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। তাদের মতে নানা মত থাকলেও রাজনৈতিক বিবেচনায় পাঠ্য বইয়ের বিষয়বস্তু বাদ দেয়া কিংবা যোগ করা কাম্য হতে পারে না। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন তদন্ত রিপোর্টের পর পাঠ্য বইয়ের ছাপার ভুল ও অসামঞ্জস্য সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নেতিবাচক প্রচারণা না করার আহ্বান জানান। প্রসূন আশিসের রিপোর্ট।
অন্যান্য বছরের মতো এবারও 1 জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সারা দেশের স্কুল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় প্রায় 37 কোটি 21 লাখ নতুন বই। তবে বিতরণের পরপরই সামনে চলে আসে এসব পাঠ্য বইয়ের নিম্নমান, ভুল ছাপা, সুখপাঠ্য বিভিন্ন বিষয় বাদ দিয়ে অসামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তু যুক্ত করার মতো বিষয়। পাশাপাশি বই ও পরীক্ষার সংখ্যা বাড়ানো, পাঠ্য বইয়ে জঙ্গিবাদে উস্কানি দেওয়ার মতো বিষয় যুক্ত করা নিয়ে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে। এই পরিপ্রেক্ষিতে স্কুলের পাঠ্যপুস্তক ও বর্তমান কারিকুলাম পরিমার্জনে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে 2টি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার অব্যবস্থাপনায় ভুলের কারণ উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, পাঠ্য বই ত্রুটিহীন করা না গেলে শিশু কিশোরদের সময় উপযোগী করে গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষিত করার মতো আমরা সিলেবাস দিচ্ছি না, তাদেরকে পড়ার সময় দিচ্ছি না, ভালো টিচার দিচ্ছি না, ভুল বানান, ভুল তথ্য, এটা একটা আমি বলবো যে শিক্ষার অব্যবস্থা এবং আমাদের অগ্রসরের পথে সম্পূর্ণভাবে একটা ব্যারিকেড দিয়ে দেওয়া। পরিবর্তন হতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে তাড়াহুড়া এমনই হচ্ছে যে এগুলো বাদ পড়ে গেল। নানান মত থাকতে পারে, কিন্তু রাজনৈতিক হিসাব নিকাশে হওয়া উচিত নয়, বা কোনো নির্দেশ একটা উপর থেকে আসলো এবং করে ফেললাম সেটা নয়। নির্ভুল পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুদের উপযোগী কারিকুলাম প্রণয়নে জোর দেওয়ার কথা বলেন শিক্ষা বিশেষজ্ঞ ও কারিকুলাম পর্যালোচনা কমিটির সদস্যরা। মানটা যদি ঠিক না থাকে তো ঝরে পড়বে বা শিখবে না বিদ্যালয়ে আসলেও। প্রাথমিক পর্যায়ে আরো অন্তত 50% শিক্ষক বৃদ্ধি করা দরকার। গোড়া থেকে ধরে তারা কতটুকু হজম করতে পারবে সেই অনুযায়ী বই, পরিচ্ছন্ন বই, সুন্দর বই, সুখকর পাঠ্য বইগুলা যদি সুখকর না হয় বাচ্চারা ছুঁড়ে ফেলে দেয়। যে সাবজেক্টের যে মারামারি, এটা বন্ধ করতে হবে। এদিকে পাঠ্য বইয়ে ভুল থাকার কথা স্বীকার করে মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, তদন্তের পরেই এসব ভুল সংশোধন করা হবে। ছাপার ভুল যেগুলো আমরা সংশোধনী দিয়ে হয়তো সবাইকে জানাতে পারি, কিছু ভুল থাকতে পারে, বড় ধরনের ভুল যেগুলো হয়তো আমাদের সংশোধন করতে গেলে ওই জায়গাটা রিপ্লেস করতে হবে। যেগুলো আমাদের এখানে থাকা উচিত ছিল না, আমরা সেগুলোকে অমিট করে দেওয়ার জন্য সবখানে নির্দেশ পাঠাই দিব। তাই রিপোর্টটার অপেক্ষায় আমরা আসি এবং আসলে পরে আমরা সেই অনুসারে ব্যবস্থা নিব। এছাড়া বিশিষ্টজনদের সমন্বয়ে গঠিত পরিমার্জন কমিটির মাধ্যমে পাঠ্য বই, কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিরও আমূল সংস্কার করার কথা বলেন শিক্ষামন্ত্রী। পাঠ্যপুস্তক প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে রমরমা ভর্তি বাণিজ্য। সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি ভর্তি ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। তবে প্রতিষ্ঠান প্রধানদের দাবি, তারা নিয়ম মেনেই ফি নিচ্ছেন। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। শিক্ষা শহর ময়মনসিংহের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেপরোয়া ভর্তি বাণিজ্যের কারণে দিশেহারা অভিভাবকরা। তুলনামূলক ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর চাপ থাকায় নানা অজুহাতে মোটা অঙ্কের ভর্তি ফি আদায় করা হচ্ছে। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর ভর্তিতে প্রতিষ্ঠান ভেদে 5,500 থেকে 8,000 টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। 8,000 টাকা ভর্তি ফিস, তারপর বই কিনতে হয়, আলাদা খাতা টাতা সব কিনতে হয়। এগুলো তো আসলে এত টাকা করে নেয়ার কোনো মানে নাই। নার্সারির ভর্তি আপনার 5,800 টাকা, এটা কি সম্ভব? আমাদের পক্ষে তো এটা সম্ভব না ভাই। সরকারি ব্যাপারে একটু পদক্ষেপ নিতে আমাদের জন্য অনেক ভালো। তবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, তারা নিয়ম মেনেই ফি নিচ্ছেন। 2 মাস বেতন দিতে পারলাম না, তারপরে দেখা যাবে চুপ করে একদিন চলে যায়, কোনো কিছুই আর দেওয়া যায় না। যার জন্য আমরা ফিসগুলো নিয়ে নেই একসঙ্গে। স্কুল থেকে যা আয় হয় সে আয় দিয়েই আমরা এই স্কুল ব্যয় সংকলন করে থাকি। ব্যয় সংকলনের জন্য আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ফি আদায় করে থাকি। বোর্ডে অনুমতির জন্য আবেদন করে রেখেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাইনি। জেলা প্রশাসক জানালেন, অতিরিক্ত ভর্তি ফি আদায়ের বিষয়টি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ এসেছে যে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিছু টাকা বেশি নেয়ার বিষয়। এটা আমরা খোঁজ খবর নিচ্ছি এবং নিয়ে যদি দেখা যায় যে সত্যি ঘটনাটি ঘটেছে, তাহলে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব। বেসরকারি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক স্তরের ভর্তি নীতিমালায় জেলা সদরের পৌর এলাকায় সেশন চার্জ সহ ভর্তি ফি সব মিলিয়ে 2,000 টাকা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে 2টি পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র্যাব 7। এই অস্ত্রগুলোর মধ্যে কক্সবাজারের টেকনাফে আনসার ক্যাম্প থেকে লুট হওয়া 5টি অস্ত্র রয়েছে বলে নিশ্চিত করেছেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান। এই ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে 8 জনকে। বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন নূর জামাল আতিক।
টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ক্যাম্প থেকে লুট হওয়া 11টি অস্ত্রের মধ্যে 5টি 8 মাস পর দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে এলিট ফোর্স র্যাব। সোমবার রাত থেকে টানা 14 ঘন্টা অভিযান চালিয়ে দুর্গম পাহাড়ি এলাকার 2টি গর্ত থেকে উদ্ধার করা হয় 5টি রাইফেল সহ মোট 10টি অস্ত্র। আর এসব অস্ত্র উদ্ধারের পরিদর্শনে এসে র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের সীমান্ত আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করতে দেওয়া হবে না। যারাদেরকে আমরা পেয়েছি এরা সব রোহিঙ্গা এবং এরা কেউ কেউ এখানে দীর্ঘস্থায়ী ভাবে বসবাস করছেন, এরকম এখানে আছে। বাংলাদেশের মাটি সন্ত্রাসী কার্যে দেশের অভ্যন্তরে কিংবা দেশের বাইরে কোন ধরনের কোন সন্ত্রাসী কার্যে ব্যবহৃত হতে দেওয়া হবে না। অপরদিকে আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান জানিয়েছেন, উদ্ধারকৃত 10টি অস্ত্রের মধ্যে 5টি তাদের ব্যবহৃত অস্ত্র। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে আমাদের একটি এসএমজি, 2টি M2 এবং 2টি 7.62 মিলিমিটার রাইফেল যা খোয়া গিয়েছিল, লুট হয়েছিল, সেগুলি আজকে এই অবস্থানে আছে। 670 রাউন্ড অ্যামুনিশন ওখানে খোয়া গিয়েছিল, যার থেকে 189 রাউন্ড আজকে উদ্ধার হয়েছে। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কতুপালং ক্যাম্প থেকে হাসান, খায়রুল আমিন এবং আবুল কালাম আজাদ নামে 3 জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে 2টি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এই পাহাড়ে অভিযান চালিয়ে বাকি অস্ত্র এবং 189 রান গুলি উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের উখিয়া কতুপালং শরণার্থী ক্যাম্প থেকে 5 কিলোমিটারের বেশি পাহাড়ি হাঁটাপথ স্থান। আবার এখান থেকে মিয়ানমার সীমান্ত বেশি দূর নয়, মাত্র 1.5 কিলোমিটার। টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আনসার ক্যাম্প থেকে যে অস্ত্র লুট করা হয়েছিল তা এখানে মজুত করেছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা। আর যে কারণে অস্ত্র উদ্ধার অভিযানে আসা র্যাব এবং আনসারের মহাপরিচালক ঘোষের উচ্চারণ করেছেন, বাংলাদেশের সীমান্ত কোনো সন্ত্রাসীকে ব্যবহার করতে দেওয়া হবে না। বান্দরবনের নাইক্যাংছড়ি দুর্গম পাহাড়ি এলাকা থেকে কমল দে, সময় সংবাদ। মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে উত্তরের জনজীবন। বিভিন্ন জেলায় সারাদিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। তবে জানুয়ারির মাঝামাঝিতে শীত কমবে বলে জানানো হয়। প্রতিবেদন ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে সকাল থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। এতে ব্যাহত হয় স্বাভাবিক নগর জীবন। শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষদের কর্মস্থলে পৌঁছাতে পোহাতে হয় বেশ ভোগান্তি। রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল তুলনামূলক কম। শীতের মৌসুমেও ছাতা হাতে ঘর থেকে বেরোতে দেখা যায় পথচারীদের। হঠাৎ করে বৃষ্টি হওয়াতে মানুষ বাইরে বেরোতে পারছে না। গাড়ি ঘোড়ায় যাইতেছি, কোনো সমস্যা হচ্ছে, তাই আমাদের কলেজও অফ করে দিচ্ছে। পৌষের শেষ দিকে এসে কুয়াশার আস্তরণে ঢাকা পড়েছে কুড়িগ্রাম। জেলায় এখনো সূর্যের দেখা মেলেনি। উত্তরের কনকনে হিমেল হাওয়ায় ক্রমেই কাহিল হয়ে পড়েছে জনজীবন। তারপরও কৃষিজীবী মানুষ শীত উপেক্ষা করে কাজ করছেন বীজতলায়। ঠান্ডার মধ্যে যতই হোক কাজ করাই লাগে, আমার না করলে পেটে ভাত যায় না। এমন ঠান্ডা পড়ছে যে মানে চলাফেরা ভীষণ কষ্ট হয়ে গেছে। ঠান্ডাতে যাই হোক 80 বিজনের মধ্যে সেচ দেওয়া লাগতেছে, না হলে তো বিজন নষ্ট হয়ে যাবে। সকালে নাটোরে ঘন কুয়াশার সাথে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল খুব কম। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে নীলফামারীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়তে শুরু করে। স্থানীয় হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা, যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঠান্ডা লাগছে, কাশি, সর্দি, জ্বর আসছে। বাচ্চা ঠান্ডা লেগেছে, কাশি, জ্বর, এই জন্য আনছি হসপিটালে। বাচ্চাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। বাচ্চাদের জন্য বিশেষ করে যে রোগটা শীতকালে দেখা যায় সেটা শ্বাসকষ্টের রোগ, নিউমোনিয়া। মধ্য জানুয়ারির পর আর কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হালকা বা গুড়ি গুড়ি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাতের প্রভাবটা আগামীকাল যখন কেটে যাবে, তারপরে মানে 12 তারিখের দিক থেকে হয়তো আস্তে আস্তে যে সর্বনিম্ন যে তাপমাত্রাটা আছে সেটা কিছুটা আস্তে আস্তে কমতে পারে আর কি। একই সময়ে বৃষ্টিপাতের আশঙ্কাও নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। দুপুরে রংপুর পুলিশ হলে আইন শৃঙ্খলা বাহিনীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। যতগুলি ঘটনা অতীতে ঘটেছে, জঙ্গিরা ঘটনা বা সন্ত্রাসীরা ঘটনা, এই নর্থ বেঙ্গলে বিভিন্ন জেলায়, ঢাকা শহরে, ঢাকার আশেপাশে প্রত্যেকটা ঘটনা কিন্তু আমরা সেগুলি একেবারে ভালোভাবে ডিরেকশন করতে পেরেছি, আসামি গ্রেপ্তার করতে পেরেছি। এখানে খুনিদেরকে আমরা শনাক্ত করতে পারবো। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারিত্ব নিয়ে কাজ করতেছি। কুমিল্লার বাঙ্গুরায় প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে অভিযুক্ত নজরুলকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় গত 23 ডিসেম্বর মুরাদনগর উপজেলার ভাঙানগর গ্রামের যুবক নজরুল এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানি করে। এর প্রতিবাদ করলে নির্যাতিতার ভাইকে কুপিয়ে জখম করে নজরুল ও তার সহযোগীরা। এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গতকাল হাইকোর্টের আইনজীবী মুজিবুর রহমানের আদালত নজরে আনেন। পরে হাইকোর্টের একটি বেঞ্চ অভিযুক্ত নজরুলকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেন। আসামিটা আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করেছি। হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন, আমরা এর বাইরেও কিছু নির্দেশনা আমাদেরকে দিয়েছেন রুল নিশ্চিত মাধ্যমে, তো আমরা সেই নির্দেশনাগুলো অনুসরণ করে পূর্ণাঙ্গ তদন্ত। বাংলার সময় আরো থাকছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে ট্রলার ডুবির 4 দিন পর নিখোঁজ 3 যাত্রীর লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি। এবং পিরোজপুরে পিকনিকের বাস খাদে পড়ে অন্তত 20 শিক্ষার্থী আহত, গুরুতর 8 জনকে বরিশাল মেডিকেলে ভর্তি। চট্টগ্রামের যানজট নিরসন ও রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজারের মতো জেলাগুলোতে চলাচলরত যানবাহনের সময় কমাতে আউটার রিং রোড এবং বাইপাস রোড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নেয়া এই দুটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 2720 কোটি টাকা। সাগরের তীর ঘেঁষে পাথরের ব্লক দিয়ে বিশেষ এ সড়কটি শহর রক্ষা বাঁধ হিসেবেও কাজ করবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক বিশাল সাইজের ট্রাক, লরি, কাভার্ড ভ্যান এবং ফ্লাইওভারের কারণে হিমশিম খাচ্ছে নগরীর ট্রাফিক বিভাগ। সে সাথে রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলার যানবাহনগুলো কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি যাতায়াতের জন্য শহরের রাস্তা ব্যবহার করায় যানজট ভয়াবহ রূপ নিচ্ছে। কিন্তু চট্টগ্রামে কার্যকর কোনো বাইপাস না থাকায় যানজট মুক্ত করা যাচ্ছে না এই নগরীকে। যে ধরনের গাড়িগুলি শহরের ভিতর রাস্তাগুলি ব্যবহার করার কথা, তার চেয়ে 2 গুণ বা 3 গুণ গাড়ি শহরের ভিতর রাস্তাটা ব্যবহার করে, যার ফলে অনাবশ্যক যানজটের সৃষ্টি হয়। সারা শহরের সাথে রিলেটেড থাকার কারণে আউটার রিং রোডের শহরের ভিতরে যানবাহন যেরকম শহর থেকে খুব দ্রুততার সাথে সে নিষ্ক্রমণ করতে পারবে এবং একইভাবে শহরে প্রবেশও করতে পারবে। এই অবস্থায় যানজট নিরসনে 2400 কোটি টাকা খরচ করে আউটার রিং রোড করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নগরীর পতেঙ্গা থেকে সীতাকুণ্ডের ফৌজদারহাট পর্যন্ত 17 কিলোমিটার দীর্ঘ এই সড়কের জন্য 600 কোটি টাকা দিবে জাইকা। শুরু করেছি ফেজ ওয়াইজ। প্রথম ফেজ হলো পতেঙ্গা বীজ থেকে ফৌজদারহাট, দ্বিতীয় ফেজ হলো ফৌজদারহাট থেকে বাইজিৎ থেকে অক্সিজেন অলরেডি ডান, অক্সিজেন থেকে কোয়েস অলরেডি ডান, বঙ্গবন্ধু এভিনিউ। তাহলে এইটা যদি হয়ে যায় 4 ভাগের 3 ভাগ রিং রোড শেষ হয়ে যায়। যেই সমস্ত জায়গায় পয়েন্টগুলো হচ্ছে, কানেকশনগুলো হচ্ছে, যেমন ঢাকা ট্রাঙ্ক রোডে যেখানে গিয়ে মিলাচ্ছে, সেই পয়েন্টটাই হলো কিন্তু খুব ক্রিটিক্যাল, সেগুলো প্রপারভাবে করা হচ্ছে না। যেভাবে কাজটা হচ্ছে ওই সমস্ত জায়গায় সেটা বটল নেকগুলো হবে। আউটার রিং রোডের পাশাপাশি 320 কোটি টাকা খরচ করে বাস্তবায়ন করা হচ্ছে নতুন একটি বাইপাস সড়ক। সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে নগরের বাইজিৎ পর্যন্ত 6 কিলোমিটারের এই সড়কটি হলে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি রুটের গাড়িগুলো শহরে না ঢুকে সরাসরি গন্তব্যে চলে যাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কমলা, মাল্টা এবং ড্রাগন ফল চাষে সাফল্যের পর এবার দিনাজপুরের বীরগঞ্জে শুরু হয়েছে পরীক্ষামূলক চা চাষ। পাহাড়ি অঞ্চলের পর সমতলেও জনপ্রিয় হচ্ছে চায়ের আবাদ। অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় এলাকার মানুষ আগ্রহী হচ্ছেন চা চাষে। কৃষি বিভাগ বলছে ভৌগোলিক কারণে দিনাজপুরে চায়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। গোলাম নবী দুলারের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে চা বাগান দেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝলঝলি গ্রামের নজরুল ইসলাম উৎসাহী হয়ে 2015 সালের আগস্টে 1 একর জমিতে চা চাষ শুরু করেন। চা গাছে নিবিড় পরিচর্যা, পরিমিত পানি সেচ, জৈব সার ব্যবহার করেন তিনি। ইতোমধ্যে নজরুল 6 বার চা পাতা সংগ্রহ করে পঞ্চগড় নর্থ বেঙ্গল চা কারখানায় বিক্রি করে লাভবান হয়েছেন। তার সাফল্য দেখে পাশের গ্রামের শরীফ 2 একর জমিতে চা গাছের চারা রোপণ করেছেন। এখন সেই চা গাছের বয়স 8 মাস। আর চা বাগান হওয়ায় কাজ পেয়ে শ্রমিকরাও খুশি। 450 কেজি পর্যন্ত আমি পাতা পাই। আমি এখন বর্তমানে লাভের মুখ দেখতেছি। বাংলাদেশ সরকার যদি আমাদের প্রতি সুদৃষ্টি করেন, হয়তো আমরা আরো উন্নতির দিকে হয়তো যাইতে পারবো। নজরুল ভাই যে চা বাগান করাতে প্রতি মাস বা প্রতিদিন কাজ করিয়া পারি, আমাদের সংসারে অনেক লাভবান, অনেক উন্নতি আমাদের হয়েছে। আর ধান চাষের জমিতে চা বাগান দেখে এলাকার মানুষ উৎসাহী হয়ে অনেকে চা আবাদে আগ্রহ প্রকাশ করেছেন। এত সুন্দর চা আবাদ হয়েছে দেখে আমাদের মধ্যে একটা আগ্রহ জাগছে যে আমরাও চা চাষ করব। এখন দেখি এটাতে লাভবান বেশি, তা আমরা চেষ্টা করতেছি
যেন মানে আমরা আগামীতে চা বাগান লাগাইতে পারি। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া চা চাষের উপযুক্ত বলে জানালেন কৃষি কর্মকর্তা। স্বল্প পরিসরে হলেও অনেক সফলতা আসছে এবং কৃষক লাভবান হচ্ছে, এবং এই ক্ষেত্রে শুরু থেকেই কৃষি অফিস তাদেরকে প্রযুক্তিগত দিক থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছে। বীরগঞ্জে চা চাষীদের সমন্বয়ে গড়ে উঠেছে চা বাগান উদ্যোক্তা পলাশবাড়ি ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি। এই সমিতির মাধ্যমে 3 একর জমিতে 2টি চা বাগান গড়ে উঠেছে। সময় সংবাদ, দিনাজপুর। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের রংপুর ব্যুরোতে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের উদ্যান বিশেষজ্ঞ খন্দকার মেজবাহুল ইসলাম। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। জনাব খন্দকার মেজবাহুল ইসলাম, বাংলার সময় আপনাকে স্বাগতম। ধন্যবাদ। জি, আমি আসলে প্রথমে যে কোশ্চেনটা করতে চাচ্ছি বা প্রশ্নটা করতে যাচ্ছি সেটি হচ্ছে গিয়ে রংপুর অঞ্চল বা পঞ্চগড় অঞ্চল যেখানে আসলে সমতল ভূমি রয়েছে, চা তো আসলে পাহাড়ি অঞ্চলের চাষাবাদের একটি পণ্য। তো এক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে আসলে পঞ্চগড় কিংবা দিনাজপুরের যে বীরগঞ্জে চা চাষ শুরু হচ্ছে এটা সম্ভাবনা কতটুকু বা আপনি কি মনে করছেন? আসলে আমরা জানি যে চা চাষ পাহাড়ি অঞ্চলে ভালো হয়, অর্থাৎ যেখানে একটা ঢালু অঞ্চল থাকে, স্লোপ থাকে, অর্থাৎ বৃষ্টির পানি যেখানে দাঁড়ায় না এবং মাটি অম্লীয়, এইসব জায়গায় চা ভালো হয়। আমাদের পঞ্চগড় থেকে শুরু করে পঞ্চগড়, এই ঠাকুরগাঁ এবং এদিকে যদি ধরি যে লালমনিরহাট এবং কিশোর নীলফামারীর কিছু অংশ বা দিনাজপুরের বীরগঞ্জ এলাকাটায় এখানে মাটি কিন্তু কিছুটা অম্লীয় ভাবাপন্ন, এবং এই অঞ্চলে চা চাষের জন্য আমরা মনে করি যে এখানে পানি মাটি যে বেলে দোআঁশ মাটি থাকার কারণে, অর্থাৎ বেলে মাটি থাকার কারণে এখানে পানি কিন্তু দাঁড়ায় না। পানি কিন্তু নিচে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে অথবা যে কোনোভাবে হোক পানি যদি সেচ দেওয়া যায় পানি কিন্তু থাকে না, পানি নিচে নেমে যায়। অর্থাৎ চা গাছের জন্য যেটা উপযোগী এটা এই অঞ্চলে মাটিতে আছে। এছাড়া এই অঞ্চলের তাপমাত্রা যেটা 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু চা গাছ পছন্দ করে, এবং গাছের দৈহিক বৃদ্ধির জন্য এটা খুব ভালো কাজ করে। এবং এই অঞ্চলের যেটা চায়ের জন্য যেটা প্রয়োজন এটা এই অঞ্চলে আমাদের গ্রীষ্মের সময় থাকে। আর চা গাছের জন্য শীতের সময় শীতের তাপমাত্রা কমে গেলেও খুব একটা সমস্যা হয় না। এই কারণে আমরা বলতে পারি যে আমাদের উত্তরাঞ্চলের বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট এবং নীলফামারী জেলার এবং দিনাজপুরের বীরগঞ্জ সহ কিছু কিছু অংশে চায়ের চাষের সম্ভাবনা কিন্তু বেশ উজ্জ্বল। আচ্ছা, আপনি যে কথাগুলো বলছিলেন যে আসলে বর্ষার সময়ে যদি বেলে দোআঁশ মাটি হওয়ার কারণে এখানে আসলে পানি জমতে পারে না, তাই চা চাষের জন্য এই অঞ্চলের মাটি বেশ উপযোগী। তো সেক্ষেত্রে পানি যদি না জমে, যদি একেবারেই আসলে চা চাষের জন্য উপযোগী হয়ে থাকে, তাহলে এতদিন কেন ওখানে আসলে চা চাষ করা হয়নি বা সেটি আসলে এতদিন কেন উদ্যোগ কেউ নেয়নি? প্রতিবন্ধকতা আসলে কোথায় ছিল? আসলে প্রতিবন্ধকতা বলতে হলে যেখানে আমাদের এইভাবে কেউ নতুনভাবে একটা বাংলা যেটা কথা বলছে মানে উদ্যোগ নেয়নি, কিন্তু যখনই দেখছে যে আমাদের সীমান্তের ওপারে যখন হচ্ছে, কেউ কেউ প্রথম ছোট আকারে কিন্তু এটা শুরু করছিলেন, সেখান থেকে যখন সফলতা অর্জন করছেন তখন কিন্তু এটা আস্তে আস্তে গত 10-12 বছরে এটা কিন্তু চলে আসছে। যেমন আমরা বলছি চাষ চাষের পাশাপাশি এখানে কিন্তু কমলা হচ্ছে। অর্থাৎ আমরা চা বাগানের জন্য যে অর্থাৎ এই অঞ্চলের যে আবহাওয়া, যেটা আবহাওয়ার পাশাপাশি মাটিতে, এবং আরেকটা বৃষ্টির কথা যেটা বললেন, এই অঞ্চলে মাটিতে কিন্তু সাধারণত বৃষ্টির পানি কিন্তু বেশি থাকে না। আর চা বাগানের জন্য যারা চা বাগান করেন, যারা চা বাগান বা টি এস্টেট যারা এখানে যারা তৈরি করছেন, তারা কিন্তু ড্রেনটা বা নালাটা কিন্তু আগের থেকে করে রাখেন, এবং এই কারণে যে এখানে কোনো ক্রমের জন্য পানি না জমে, এবং এই নালাটা তারা এমনভাবে বাইরের দিকে নিয়ে যান, বিভিন্ন ডোবা নালা বা এখানে যে ছোট ছোট ছড়াগুলো আছে বা নদীগুলো আছে এগুলো তারা নামাই দেন, এবং সেখান থেকে পানি কিন্তু সহজে নিষ্কাশন হয়ে যায়। এই জন্য আমার মনে হয় যেখানে চা বাগান করার আগে হয়তোবা সেইভাবে কেউ চিন্তা ভাবনা করেনি, কিন্তু হঠাৎ করেই এটা আসেনি। এটা ওপারে যখন আমাদের এই পঞ্চগড়ের সীমান্তের ওপারে যখন এটা কিছুটা সফলতা অর্জন করছে, সেই সময় কিন্তু আমাদের এখানে কিন্তু শুরু হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য খন্দকার মেজবাহুল ইসলাম। পিকনিকের বাস খাদে পড়ে পিরোজপুরে অন্তত 20 জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের মধ্যে 13 জনকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে। সকালে কাউখালী উপজেলার বিড়ালছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্বরূপকাঠি উপজেলার অলঙ্কারকাঠি MR মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা মিলে দুটি বাসে করে 60 গম্বুজ মসজিদ যাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শিক্ষার্থী অভিভাবক সহ অন্তত 20 জন আহত হন। তাদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য 13 জনকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ট্রলার ডুবির 4 দিন পর নিখোঁজ 3 যাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে নদীর তীর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শহরের কলেজ খেয়াঘাটের পাশে সুগন্ধা নদীর তীরে প্রথমে 2টি লাশ ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। পরে রাজাপুর উপজেলার বিষখালী নদী থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়। নদীতে লাশ ভেসে ওঠার খবরে শত শত মানুষ ভিড় করেন নদী তীরে। এ সময় নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। গত শুক্রবার ভোরে ঘন কুয়াশার কারণে স্টিমারের সঙ্গে ধাক্কা লেগে সুগন্ধা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, 2007 সালের 14 এপ্রিল সিংগাইর উপজেলার নাজিরপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মমতাজ বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আলমগীর হোসেন। এই ঘটনায় নিহতের মা আনেসা বেগম বাদী হয়ে সিংগাইর থানায় আলমগীর হোসেনকে একমাত্র আসামি করে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারক। তবে আসামি আলমগীর হোসেন পলাতক রয়েছেন। নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দুপুরে রাজশাহী নগরীর আলুপট্টিতে দলীয় কার্যালয়ের সামনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে মহানগর সভাপতি খায়রুজ্জামান লিটন সহ দলের সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দিবসটি উপলক্ষে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে একটি মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ। মিছিল নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তা শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এছাড়া নাটোর ও ঝিনাইদহ সহ বেশ কয়েকটি জেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বোমা হামলায় হোসেন খান নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ ও এলাকাবাসী জানায়, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান সিরাজ সর্দার ও সাবেক চেয়ারম্যান শফি খলিফার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে মীর আলী মাতবরের গ্রামে সিরাজ সর্দারের সমর্থকরা শফি খলিফার সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় প্রতিপক্ষের বোমা হামলায় হোসেন খান নামে একজন নিহত হন। এই ঘটনায় আহত 10 জনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মৃত এই হোসেন খাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে যে আমরা শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করি এবং শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করে চাকরি স্থায়ীকরণ সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট পালন করছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা। এ সময় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সোমবার থেকে চলা এ কর্মসূচির কারণে খনি থেকে কয়লা উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকরা জানান, 2005 সাল থেকে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আসছেন তারা। এরপর দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ী করার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সব শ্রেণী পেশার মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ সহ্য করা হবে না, সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী। রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে 2 শিশু ও মায়ের লাশ উদ্ধার। পুলিশের ধারণা 2 সন্তানকে হত্যার পরই আত্মহত্যা করেন মা। বান্দরবানের নাইখানছড়িতে পাহাড়ে অভিযান চালিয়ে 8টি অস্ত্র ও গুলি উদ্ধার। 5টি লুট হয়েছিল টেকনাফের আনসার ক্যাম্প থেকে। পাঠ্য বইয়ের ভুল স্বীকার করলেন শিক্ষামন্ত্রী। তদন্তের পর ব্যবস্থা। রাজনৈতিক বিবেচনায় বিষয়বস্তু নির্বাচন না করার পরামর্শ শিক্ষাবিদদের। ময়মনসিংহে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রমরমা ভর্তি বাণিজ্য, কয়েক গুণ বেশি ফি আদায়ের অভিযোগ। এবং উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন, বিভিন্ন জেলায় বৃষ্টি। মধ্য জানুয়ারিতে কমে আসবে শীত, পূর্বাভাস আবহাওয়া অফিসের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।